বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এইচএসসি অথবা একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় ৮ মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি আজকে ৩ নম্বর পর্বে ঢাকা বোর্ড ২০১৫ থেকে ১৯ পর্যন্ত আলোচনা করব। আশা রাখি তোমরা ধৈর্য সহকারে আমার সাথেই থাকবে। তো বরাবরের মতো আজও আমি এস এম বেলাল হোসেন জয় তোমাদের সাথে রয়েছি। চলো শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যে প্রশ্নটা আলোচনা করব সেটা ঢাকা বোর্ড ২০১৭-তে এসেছিল। দেখো কি বলা আছে। জেসমিন কর্ন ব্যবসার শুরুর প্রথম মাসে ১০০ একক পণ্য ৬০ টাকা দরে, এরপর ২০০ একক পণ্য ৭০ টাকা দরে এবং ১৫০ একক পণ্য ৮০ টাকা দরে ক্রয় করে। তাহলে তিনটা কিন্তু রেটে পণ্য দেওয়া রয়েছে। তো মাস শেষে ১৮০ একক পণ্য অবিক্রিত থাকে। কোম্পানি কালান্তিক পদ্ধতিতে লিফো কস্টিং অনুসরণ করে। তাহলে লিফো পদ্ধতি আমরা জানি কি এটি লাস্ট ইন ফার্স্ট আউট, মানে পরে আসলে আগে যাওয়া এই পদ্ধতি। তো দেখো ক নম্বর প্রশ্ন কি বলেছে, মাস শেষে জেসমিন কোম্পানির বইতে সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ণয় করো। তো সমাপনী মজুত পণ্যের তারপর এখানে আবার জাবেদা বের করতে বলছে, তারপর বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলছে। প্রশ্নটা কিন্তু একটু অন্যরকম টাইপের, একটু ক্রিটিক্যালি টাইপের, ঠিক আছে। তো এই যে ক্রিটিক্যালি টাইপের এই প্রশ্নটাই আমি এই জন্য প্রথমে আলোচনা করেছি, কারণ তোমরা তো আবার প্রথমে ক্লাস কিছু অংশ দেখে তারপরে মানে ধৈর্য হারা হয়ে যাও আর দেখো না, ঠিক আছে। কিন্তু এটা করা উচিত না, আসলে তোমাদের শেখার জন্য অবশ্যই ক্লাসে শেষ পর্যন্ত থাকা উচিত, তাই না? তো দেখো কি বলা আছে, যেহেতু এখানে মাস শেষে সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ধারণ করা হয়েছে, তাইলে দেখো খেয়াল করো এই ১৮০ একক পণ্য যে মাস শেষে সমাপনী রয়েছে, এই রেটটা কার সাথে সামঞ্জস্য থাকবে? পরে যেগুলো আসে সেগুলো তো দিয়ে দিছি অলরেডি, তাই না? সেগুলো অলরেডি কিন্তু বের করে দিছি, কিন্তু ওই যে প্রথমে যেগুলো ছিল সেগুলো কিন্তু রয়ে গেছে। তার মানে কি এই যে একশো একক ৬০ টাকা দরে এইটা ছিল, আর এই যে ২০০ একক যে ৭০ টাকা দরে ছিল এর মধ্যে ৮০ একক ছিল। বুঝতে পারছো? মানে নিচ থেকে যেগুলো ছিল এগুলো কিন্তু অলরেডি আগে চলে গেছে, ঠিক আছে, যেহেতু লিফো পদ্ধতি। তো এর মানে লিফো পদ্ধতিতে যখন সমাপনী মজুত পণ্য নির্ণয় করতে হবে তখন প্রথম থেকে দর ধরে আসতে হবে। আর ফিফো পদ্ধতিতে যখন সমাপনী মজুত পণ্যের নির্ধারণ করতে বলবে তখন নিচ থেকে দর ধরে যেতে হবে। বুঝতে পারছো এবার? তো এটাই হলো পার্থক্য। তো এই যে প্রথম ১৮০ মিলাইতে এই যে প্রথম আছে ১০০ একক, এখানে ৬০ টাকা দরে, তাহলে ১০০ একক ৬০ টাকা দরে কত? ৬০০০ টাকা হবে। এরপরে আরও ৮০ একক দিতে হবে এই ২০০ এককের মধ্যে থেকে। তো ২০০ এককের এটা রেট ছিল কত? ৭০ টাকা দরে। তাহলে ৮০ আর ৭০ কত হবে? ৫,৬০০ টাকা। দুইটা যোগ করলে ১১,৬০০ টাকা সমাপনী মজুত পণ্যের মূল্য বের হয়ে গেল। এরপর জেসমিনের বইতে ক্রয় সংক্রান্ত সাধারণ জাবেদা ও সমাপনী মজুত সংক্রান্ত সমন্বয় জাবেদা দেখাও। তো সাধারণ জাবেদা আগে দেখাবো আমরা। সাধারণ জাবেদা যেহেতু এই যে ক্রয় করেছে, ঠিক আছে, তাইলে ক্রয় করেছে, ধারে ক্রয় করেছে, তাইলে ক্রয় হিসাব ডেবিট হবে, কি হবে? পাওনাদার হিসাব ক্রেডিট হবে, তাই না? তাহলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এই যে ১০০ একক ৬ টাকা করে, ৬০ টাকা করে, তাইলে ৬,০০০ টাকা। এরপর ক্রয় ক্রয় হিসাব আবার প্রদেয় হিসাব ক্রেডিট হবে। এটা পরে যে দুইটা ক্রয় করছি এই দুইটার জন্য আলাদা আলাদা জাবেদা দিতে পারো, একসাথেও জাবেদা দিতে পারো। তো ২০০ একক ৭০০ টাকা, ৭০ টাকা করে, তাহলে কত? ১৪,০০০ টাকা। আর ১৫০ একক ৮০ টাকা করে, তাহলে কত হবে? ১২,০০০ টাকা। তো ১৪ আর ১২ যোগ করলে কত হলো? ২৬,০০০ টাকা। তো ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, ২৬,০০০ টাকা দিয়ে দিলাম। তো একসাথেও দিতে পারো, তুমি আলাদা আলাদা করেও দিতে পারো, ঠিক আছে। এটা হলো সাধারণ জাবেদা গেল। এরপর সমন্বয় জাবেদা, সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট হবে। বুঝতে পারছো? সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, এই যে আমরা রেট বের করে ফেলছি ১১,৬০০ টাকা, এই ১১,৬০০ টাকাই দিতে হবে। ওকে, এটা জাবেদা গেল। এরপর হলো গ নম্বর প্রশ্ন বলছে কোম্পানি প্রথম মাসে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ও বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। বিক্রয়যোগ্য পণ্য বলতে প্রারম্ভিক থেকে ক্রয় পর্যন্ত যে পণ্যগুলো রয়েছে সবগুলোই বিক্রয়যোগ্য পণ্য, ঠিক আছে। এখন এখান থেকে প্রারম্ভিক থেকে ক্রয় বাদ দিলে, অর্থাৎ বিক্রয়যোগ্য পণ্য থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে বিক্রিত পণ্য বের হয়ে যাবে। বুঝতে পারছো? তাইলে যে কয়েকটা ক্রয় করছি, দেখো বিক্রয়যোগ্য পণ্য তিনটা ক্রয় ছিল ১০০ টাকা ৬০ টাকা দরে, ১০০ একক ৬০ টাকা দরে ৬,০০০ টাকা, তারপরে ২০০ একক ৭০ টাকা দরে ১৪,০০০ টাকা, ১৫০ একক ৮০ টাকা দরে ১২,০০০ টাকা, মোট কত হলো? ৩২,০০০ টাকা। তো এই ৩২,০০০ টাকা হলো কি এই তোমার ৩২,০০০ টাকা বের হলো।
এটি হলো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এরপর বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। এই 32,000 থেকে সমাপনী মজুত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে দেবো। তো 32,000 থেকে সমাপনী মজুত পণ্যের ব্যয় ছিল 11,600 টাকা, তো এটা মাইনাস করে দিলাম, 20,400 টাকা বের হয়ে গেল। এটাই ছিল 1 নম্বর প্রশ্নের সমাধান। এরপর 2 নম্বর প্রশ্নটা আমরা দেখি। 2 নম্বর প্রশ্নটা অনেকটা সহজ মনে হবে তোমাদের কাছে। 2015 সালে জানুয়ারি মাসে নিম্নের তথ্যগুলি জনতা ট্রেডার্সের হিসাব বই হতে সংগ্রহ করা হয়েছে। এটা ঢাকা বোর্ড 2016-তে এসেছিল। তো জানুয়ারি 1 প্রারম্ভিক উদ্ধৃত 600 কেজি 10 টাকা দরে, তো ক্রয় করা হয়েছে 500 কেজি 12 টাকা দরে, ইস্যু করা হয়েছে 700 কেজি, ক্রয় করা হয়েছে 400 কেজি 13 টাকা দরে, ইস্যু করা হয়েছে 600 কেজি, পরিবহনে 20 কেজি। আচ্ছা, বিনষ্ট হয়ে গেছে 20 তারিখে ক্রয়কৃত, এটা 20 তারিখে বলছে, তাহলে 20 তারিখে যে রেট ওই রেটে আমাদের এই বিনষ্টটা বা ঘাটতি দেখাইতে হবে। তো 2015 সালে জানুয়ারি মাসে মোট প্রাপ্তির পরিমাণ কেজি ও টাকায় নির্ণয় করো। তো প্রাপ্তি, এই যে জানুয়ারি মাসে যে প্রাপ্তি ছিল সেগুলো কেজি ও টাকা, তাহলে ক্রয় ছিল 2টা, এখানে 2টা ক্রয় ছিল না, তো ক্রয় 2টা, এই যে 5 তারিখের আর হলো 20 তারিখে, তো এইটা দেখাইতে হবে ক্রয় 2টা। তো পরিমাণ কত ছিল? 5 তারিখে ছিল 500 একক 12 টাকা দরে, 6 তারিখে ছিল, সরি 20 তারিখে ছিল 400 একক 13 টাকা দরে। ওকে, 400 একক 13 টাকা দরে ক্যালকুলেশন করে দিলাম, 11,200 টাকা হয়ে গেল। এরপর খ নম্বর প্রশ্ন বলছে আগে আসলে আগে পাবে, অর্থাৎ ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। তো মাল খতিয়ান প্রস্তুত করতে বলছে, তাহলে এটা মাল খতিয়ান আমরা করে ফেলবো। প্রথমে প্রারম্ভিকটা দিয়ে দেবো 600 একক 10 টাকা দরে, কত 6,000 টাকা। এরপর ক্রয় করছি 500 একক 12 টাকা দরে 6,000 টাকা, তাহলে আগেরটা আগে লিখবো, পরেরটা পরে লিখবো, লিখে এখানে দিয়ে দিলাম। এরপর ইস্যু করছি, ইস্যু ক্ষেত্রে দেখো যেহেতু এটা ফিফো পদ্ধতি, তার মানে কি উপর থেকে আসবে, এই যে এখানে যে 600 একক রয়েছে এই 600 একক আগে দিব 10 টাকা দরে, আর বাকি থাকলো কত 700 একক ইস্যু করতে বলেছে 10 তারিখে, এখানে বলেছে 700 ইস্যু করতে হবে 700 একক 700 কেজি। তার মানে কি 600 কেজি আমি প্রথম লট থেকে দিয়ে দিলাম, আর দ্বিতীয় লট 500-র মধ্যে এখান থেকে 100 দিতে পারবো, তাইলে এখান থেকে 100 দিয়ে দিলাম। তো এইটার রেট কত ছিল 12 টাকা, তো 12 টাকা করে 1200 টাকা দিয়ে দিলাম। তো এইবার মাইনাস করব, 600 কিন্তু জিরো হয়ে গেল, 500-র মধ্যে থেকে 100 চলে গেল, থাকলো 400, 12 টাকা রেটে 4800 টাকা। এরপর 20 তারিখে আবার ক্রয় করা হয়েছে 400 একক 13 টাকা দরে, ওকে দিয়ে দিলাম। তো 400 একক 13 টাকা দরে দিয়ে দিলাম, এটা ওপরেরটা ওপরে লিখে দিলাম, আর নিচেরটা নিচে লিখে দিলাম, যে পরের ক্রয়টা নিচে লিখে দিলাম। এরপর ইস্যু করা হয়েছে, তো ইস্যু করছে কত একক দেখো আমরা একটু দেখে আসি। 27 তারিখে ইস্যু করছে 600 একক। খেয়াল করো যেহেতু ফিফো পদ্ধতি, তাহলে উপর থেকে মাইনাস বাদ দিতে হবে, তাহলে উপরের লটে আছে 400, তাই 400 দিয়ে দিব 12 টাকা করে 4800 টাকা। তারপর নিচের লট থেকে বাকি এককগুলো দিতে হবে, তো আর বাকি থাকলো 200 একক, তো 200 একক দিব। এটা রেট কত ছিল 13 টাকা, তাইলে 13 টাকা কিন্তু 2600 টাকা। এরপর উপরেরটা মানে জিরো হয়ে গেল, নিচের লটে 400-র মধ্যে থেকে 200 চলে গেল, থাকলো কত 200, এইভাবে হয়ে গেল। এরপর পরিবহনে বিনষ্ট, এটা যেহেতু বিনষ্ট হয়ে গেছে ঘাটতি, এটা ইস্যু ঘরে যাবে। তো ইস্যু ঘরে এটা 20 তারিখে ক্রয়কৃত রেট ধরা ছিল, তো ওইটাই ধরতে হবে। তো 20 একক 13 টাকা করে কত 260 একক, তো 200 একক থেকে আরও 20 একক কমে গেল, তাইলে 180 একক হলো 13 টাকা করে 1340 টাকা একক। তো এটাই ছিল খ নম্বর প্রশ্নের সমাধান। এরপর গ নম্বর প্রশ্ন বলছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে আগে কি করতে হবে, ইস্যুগুলো যে ইস্যু করছি, ইস্যু যেগুলো সেগুলোই তো বিক্রিত পণ্যের ব্যয়, তাই না? তো এখান থেকে আমাদের এই যে ইস্যুগুলো বের করতে নিতে হবে, এখান থেকে ইস্যুগুলো যে রেটে বের করছি, এখান থেকে এই যে আমরা 10 তারিখে একটা ইস্যু করছি, ঠিক আছে, এটা আমরা একটু মার্কিং করে দিই 10 তারিখেরটা, আর 27 তারিখ এটা ইস্যু করছে। তো এই দুইটা ইস্যুই আমাদের এভাবে মাইনাস করে দিতে, ক্যালকুলেশন করে দিতে হবে, দিলে লাস্টের রেজাল্ট বের হবে 14,600 টাকা। তো এইটাই হলো বিক্রিত পণ্যের ব্যয়, বুঝতে পারছো? এখান থেকেই সরাসরি এই দুইটা লাইনে এখানে কপি করে দেবা, তাই হয়ে যাবে। এরপর 3 নম্বর প্রশ্নটা আসো। 3 নম্বর প্রশ্ন আমরা ঢাকা বোর্ড 2015-তে এসেছিল, এটা আলোচনা করব। কি বলেছে দেখো, সালমা কসমেটিক লিমিটেডের কারখানার একটি গুদামে 2014 সালের জুন মাসে কাঁচামালের আগমন ও নির্গমন নিম্নরূপ। তো প্রারম্ভিক জের ছিল 1000 একক 10 টাকা করে, ক্রয় করা হয়েছে 500 একক 9 টাকা করে, ইস্যু করা হয়েছে 700 একক, ক্রয় করা হয়েছে 300 একক 8 টাকা করে, ইস্যু করা হয়েছে 800, ইস্যু করা হয়েছে 300। ঠিক আছে, মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে, তাই না? তো এখানে ক্রয় করছি 500 আর ক্রয় করছি 300, তাই না? তাহলে ক্রয় 500 9 টাকা করে 4500 টাকা, 300 8 টাকা করে 2400 টাকা, দুইটা যোগ করলে 6900 টাকা হয়ে গেল। ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। তাহলে ফিফো পদ্ধতিতে আমরা ঘর কেটে নিব, প্রারম্ভিক মজুত আগে বসাই দিলাম
1000 একক 10 টাকা করে 10,000। এরপর ক্রয় করছি 500 একক 9 টাকা করে 4500 টাকা। তাহলে ফিফো যেহেতু বলছে তাহলে আগেটা আগে লিখবো, 1000 10 টাকা রেট 10,000, তারপর 500 9 টাকা রেট 4500 টাকা। এরপর ইস্যু করছি 700 একক। তো 700 একক আমি এই 1000 এই লটের মধ্যে থেকে সরাসরি দিতে পারবো। তাহলে এখানে 710 টাকা রেটে দিয়ে দিলাম। তাহলে 1000-এর মধ্যে থেকে 700 টাকা চলে গেল, 700 চলে গেল, থাকলো কত? 300। ঠিক আছে, আর 500 তো পুরাই থাকলো। এরপর আবার ক্রয় করা হয়েছে 300। ঠিক আছে, তাইলে উপরে দুইটা আগে লিখে নিব, তারপর 300 কি করে দেব, নিচে লিখে দেব 8 টাকা করে, 24,000 টাকা, 2400 টাকা সরি। এরপর ইস্যু করা হয়েছে 800। ঠিক আছে, ইস্যু করা হয়েছে 800, এখানে বলা আছে 20 তারিখে ইস্যু করা হয়েছে 800 একক। এইবার খেয়াল করো, এখানে খেয়াল করো ইস্যুর ব্যাপারটা। তো এই যে প্রথম লট থেকে তুমি মাত্র 300 দিতে পারতেছো, এখানে এই লটে আছে 300, তো 300 দিয়ে দেবো 10 টাকা রেটে 3000 টাকা। আর পরের লট থেকে বাকি অংশটুকু দিতে হবে। তো 300 চলে গেলে আর 800-এর মধ্যে 500 থাকে, তাহলে 500 এখান থেকে এই লট থেকে ফুললে দিতে পারতেছো। তো 500 9 টাকা রেটে 4500 টাকা। তো এলে এই প্রথম এই দুইটা জিরো হয়ে গেল, এখন থাকলো 300 8 টাকা রেটে 2400 টাকা। এরপর 30 তারিখে আবার 300 রেট ইস্যু করা হয়েছে। তো 300 ইস্যু করা হয়েছে, এখন উপর থেকে দিতে হবে 8 টাকা করে, তাইলে 32400 টাকা, আর কোনো ব্যালেন্সই থাকলো না, তাহলে সমাপনী মজুদ কিন্তু জিরো হয়ে গেল। এরপর গ নম্বর প্রশ্ন বলেছে লিফো পদ্ধতিতে, তাইলে লাস্ট ইন ফার্স্ট আউট। ওই অঙ্কটাই খেয়াল করো, প্রারম্ভিক মজুদ পণ্য প্রথমে লিখলাম, তারপর ক্রয় ওইভাবেই লিখলাম। ইস্যুর ক্ষেত্রে খেয়াল করো, ইস্যু করছি কত, প্রথমে ইস্যু করা হয়েছে 700 একক। এইবার খেয়াল করো ইস্যুর ক্ষেত্রে যে ব্যাপারটা, 700 একক ইস্যু করা হয়েছে। তো এই যে নিচ থেকে দিতে হবে, যেহেতু এবার লিফো পদ্ধতি, এবার নিচ থেকে, তাহলে নিচের লটে আছে 500 একক মাত্র, 700 একক তো দিতে পারতেছে না, তাহলে এই 500 আগে দিয়ে দেবো। 500 9 টাকা রেটে 4500 টাকা, আর বাকি থাকলো কত? 200। এই 200 এখন উপরের রেটে যাইতে হবে, উপরের লটে যেতে হবে। তো উপরের লটে যাব, এখানে 1000 থেকে 200 দিয়ে দেবো, তাহলে 200 একক 10 টাকা রেটে 2000 টাকা চলে গেল। এরপর ব্যালেন্স কি হবে? 500 জিরো হয়ে গেল, 1000 কিন্তু 1000 থেকে 200 গেল, 800 টাকা হয়ে 800 হয়ে গেল, 800 ইউনিট হয়ে গেল। ঠিক আছে, এবারে ব্যালেন্স করে দিলাম। এরপর ক্রয়ের ক্ষেত্রে আবারও ওইটাই বসাই দিলাম, আগেরটা বসাই দিয়ে তারপরে ক্রয় নিচেরটা বসাই দিলাম। এইবার ইস্যু করছে আবার 800 একক। তো 800 একক নিচ থেকে ইস্যু করতে হবে, নিচের লট থেকে। নিচের লটে 300 আগে ইস্যু করে দিলাম 8 টাকা করে, 2400 টাকা হয়ে গেল। তারপর বাকি থাকলো 500 ইউনিট। তো এই 800 ইউনিট থেকে 500 ইউনিট দিয়ে দেবো, 10 টাকা করে 5000 টাকা, থাকলো কত? 300 ইউনিট, তাই না? এই যে 300 ইউনিট দিয়ে দিলাম। এখন 30 তারিখে আবার 300 ইউনিট ইস্যু করা হয়েছে, এটা 10 টাকা রেটে দিয়ে দিলাম, 3000 টাকা, জিরো হয়ে গেল, সমাপনী মজুদ পণ্য জিরো। ঠিক আছে, তো এটাই ছিল 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা অনেক অনেক সহজ ছিল। 4 নম্বর প্রশ্ন দেখো, এইটাও অনেক সহজ। ঠিক আছে, অটোবি কোম্পানি লিমিটেডে 2018 সালের ডিসেম্বর মাসে কাঁচামাল ক্রয় ও ইস্যু তথ্যাবলী নিম্নরূপ। তো এটা ঢাকা বোর্ড 2019-এ এসেছিল, একদম লেটেস্ট কোশ্চেন। ডিসেম্বর 1 উদ্ধৃত 200 একক, প্রতি একক 10 টাকা করে। 4-এ বলা আছে কাঁচামাল ক্রয় 150 একক 11 টাকা করে, কাঁচামাল ইস্যু 300 একক, কাঁচামাল ক্রয় 150 একক 12 টাকা করে। ঠিক আছে, এটা মনে হয় 150 একক না, মনে হচ্ছে 15 তারিখ, হ্যাঁ 150 এককে, আচ্ছা ঠিক আছে 150 একক। তারপর কাঁচামাল ইস্যু করা হয়েছে 100 একক, কাঁচামাল ক্রয় 200 একক, প্রতি একক 13 টাকা করে। ঘাটতি পাওয়া গেল 20 একক, কারখানা হতে ফেরত। এই যে ঘাটতি পাওয়া গেল আর কারখানা হতে ফেরত, এই দুইটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করতে হবে, এখানে ঘাপলা লেগে থাকে। ঠিক আছে, তো ডিসেম্বর মাসে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে ক্রয় করা হয়েছে কত? এই যে কাঁচামাল ক্রয় ক্রয় ক্রয়, তাহলে 3টা ক্রয় রয়েছে। তাহলে কাঁচামাল ক্রয় 4 তারিখ, 15 তারিখ আর 25 তারিখে। তো 150 একক 11 টাকা করে 1650 টাকা, 150 একক 12 টাকা করে 1800 টাকা, এরপর 200 একক 13 টাকা করে 2600 টাকা। মোট যোগ করলে কত হলো? একক হলো 500 একক টোটাল, আর টাকা হলো 6050 টাকা। ঠিক আছে, এরপর খ নম্বর প্রশ্ন বলেছে যে 1, 4, 8 আর 26 তারিখ 4টায় এন্ট্রি বলছে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। তো 1 তারিখ, 4 তারিখ, 8 তারিখ আর 26 তারিখ। ঠিক আছে, তো এই যে 3টা। তো এখানে খেয়াল করো, 1 তারিখ এটা প্রারম্ভিক মজুদ ছিল, ক্রয়টা বসাই দিলাম 200 একক 10 টাকা করে 3000। তারপর 4 তারিখে ক্রয় করা হয়েছে 150 একক 11 টাকা করে 1650, তাহলে আগেটা আগে পরেরটা পরে বসাই দিলাম। এরপর 8 তারিখে ইস্যু করা হয়েছে 300 একক। খেয়াল করো, এটা যেহেতু ফিফো পদ্ধতি, এটা ফিফো পদ্ধতি, তাহলে উপরে লট থেকে দিতে হবে। তাহলে উপরে লটে কি 200 আছে, আমরা 300 দিতে পারতেছি না, তাহলে এই 200 আগে দিয়ে দেবো, 10 টাকা করে 2000। আর বাকি থাকলো 100 এই 150-এর মধ্যে থেকে দিয়ে দেবো 100, 11 টাকা করে 1100 টাকা। তাহলে এই 150-এর মধ্যে 100 চলে গেল, আর থাকলো কত? 50, এই 50 জেড থাকলো। ঠিক আছে, এরপর 20 তারিখ
26 তারিখে 20 একক ঘাটতি ছিল, ঘাটতিটা ইস্যুর মধ্যে চলে যাবে। ইস্যুটা এখন ঘাটতি বিষয়টা দেখো, ওপরে ঘাটতি কত তারিখে দেওয়া আছে সেটা বলা নাই, তাহলে উপরের আমরা রেটটাই ধরবো, ঘাটতি রেটটা, মানে এর উপরে এর উপরেই যে রেটটা আছে, এই যে 11 টাকা রেট আছে না, এই রেটেই ধরে নেব, কারণ এখানে স্পষ্ট করে উল্লেখ নাই যে ঘাটতি আসলে কোথায়। ঠিক আছে, তো এই যে এর উপরে যে ইস্যু রেটটা দেওয়া ছিল সেই রেট ধরে নেব। তো 20 টাকা 11 টাকা করে হলে 220 টাকা হবে, তাইলে কত হবে? 330 টাকা। এরপর গেল কি, গ নম্বর প্রশ্ন কি বলেছে, 1/4/2025 তারিখে তথ্য সরবরাহ ভারযুক্ত গড় পদ্ধতি। এবার একটু খেয়াল করো, ভারযুক্ত গড় পদ্ধতি একটু ডিফারেন্স টাইপের। তাহলে প্রথমটা প্রারম্ভিক মজুদ আমরা বসাই দিলাম, প্রারম্ভিক মজুদ কত, 200 একক বসাই দিলাম। এরপর ক্রয় করছি, ক্রয় সেটাও বসাই দিলাম, তাহলে 200-র সাথে 150 যোগ করলে 300, ভারযুক্ততে কিন্তু যোগ করে দিতে হয়, আলাদা আলাদা লট দিতে হয় না, একবারে লট সব একসাথে। ভারযুক্ত গড় মানে এভারেজ, ঠিক আছে, সব কিছু একসাথে মিক্স করে তারপরে রেট করতে হয়। তো একক একক যোগ করতে হয়, টাকা টাকা যোগ করতে হয়, যোগ করে মোট টাকাকে একক দিয়ে ভাগ করলে এই উদ্বৃত্তের দর টাকাটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে আগে ছিল 200 আর পরে 150 ক্রয় করা হয়েছে, তাহলে 200 আর 150 কত হবে? 350। তাহলে আগে ছিল 2000 টাকা আর পরে আসলো 1650 টাকা, তাহলে 2000 আর 1650 যোগ করলে 3650। এই 3650-কে 350 দ্বারা ভাগ করলে 10.43 হবে, এটাই হলো রেট। বুঝতে পারছো? এখন ইস্যু করলে 10.43 টাকা রেটে ইস্যু করতে হবে। তো ইস্যু করছে 100 একক, পরে 10.43 টাকা রেটে, তাহলে 1043 টাকা। এইবার মাইনাস করতে হবে, 350 থেকে 100 চলে গেল, থাকলো 250। এই 2650 থেকে 1043 চলে গেল, থাকলো 3650 থেকে 1043 চলে গেল, থাকলো 2607 টাকা। এরপর আবার 25 তারিখে ক্রয় করা হয়েছে 200 একক, 13 টাকা করে, 2600 টাকা, তাইলে 250 আর 200 যোগ করলে 450, আর 2607 আর 2600 যোগ করলে 5207। তো 5207-কে 450 দ্বারা ভাগ করলে কত হবে? 11.57 টাকা। ঠিক আছে, তো এইটাই গেল 4 নম্বর প্রশ্ন। এরপর 5 নম্বর প্রশ্নটা আমরা আলোচনা করব, এটা রাজশাহী বোর্ড 2018 প্রশ্ন ইনপুট করতে মিসিং হয়ে গেছে, ঢাকা বোর্ড 2018 আসতে রাজশাহী বোর্ড 2018 এসেছে, সমস্যা নাই, আমরা পরে ক্লাসে ঢাকা বোর্ড 2018 নিয়ে আলোচনা করব। তো দেখো 2018-তে কি বলেছিল রাজশাহী বোর্ডে, এটাও কিন্তু অনেক সহজ অঙ্ক। প্রারম্ভিক উদ্বৃত্ত 800 একক, প্রতি একক 12 টাকা করে, ক্রয় করা হয়েছে 1100 একক, প্রতি একক 13 টাকা করে, ক্রয় করা হয়েছে 350 একক, প্রতি একক 11 টাকা করে, ইস্যু করছে 700, ইস্যু করছে 850, ক্রয় করা হয়েছে 1200 একক, প্রতি একক 15 টাকা করে, ইস্যু করা হয়েছে 1050 একক, ক্রয় করা হয়েছে 750 একক। এটা একটু বড় দেওয়া আছে, তাই না? আচ্ছা, বড় দেওয়া থাক, সমস্যা নাই। ঘাটতি মালের পরিমাণ নির্ণয় করো। তো ঘাটতি মাল আমরা জানি প্রারম্ভিকের সাথে মোট ক্রয় যোগ করে মোট ইস্যু এবং সমাপনী বাদ দিলে ঘাটতি মালের পরিমাণ বের হয়ে যায়। তাইলে প্রারম্ভিক, এই যে প্রারম্ভিক একক দেওয়া আছে কত, 800, এর সাথে ক্রয়গুলো যোগ করব, যত প্রকার ক্রয় রয়েছে, যে 1100 রয়েছে, তারপরে 350 রয়েছে, 1200 রয়েছে, 750 রয়েছে, এগুলো যোগ করব। যোগ করে এরপর এই সমাপনী মজুদ পণ্য ইস্যু সবগুলো ইস্যু বাদ দিয়ে দেবো, বাদ দিলে ঘাটতি মাল বের হবে। তো এটা সূত্র হলো প্রারম্ভিক মজুদ যোগ মোট ক্রয় মাইনাস মোট ইস্যু যোগ সমাপনী মজুদ পণ্য। তো প্রারম্ভিক মজুদ ছিল 800, তারপরে প্রথমে ক্রয় ছিল 1100, পরে ক্রয় ছিল 350, তারপরে ক্রয় ছিল 1200, তারপরে ক্রয় ছিল 750, মোট যোগ করলে 4200 একক হয়। এরপর প্রথম ইস্যু ছিল 700, পরে ইস্যু ছিল 850, পরে ইস্যু ছিল 1050, পরে ইস্যু ছিল 800, তারপরে সমাপনী মজুদ ছিল 650, যোগ করলে 1050। তো 42 থেকে 1050 মাইনাস করলে 150 ঘাটতি বের হয়ে যায়। ঠিক আছে, এরপর খ নম্বর প্রশ্ন বলছে 1, 4, 7, 9, 14 তারিখে দফাগুলোর সাহায্যে লিফো পদ্ধতিতে মাল খতিয়ান নির্ণয় করো। তো লিফো পদ্ধতি বলছে, তো 1 তারিখে আগের উদ্বৃত্তটা বসাই দেবো, 800 একক, 12 টাকা করে, 9600 টাকা। ঠিক আছে, 9600 টাকা। এরপর 4 তারিখে ক্রয় করা হয়েছে, তো 1100 একক, 13 টাকা করে ক্রয় করা হয়েছে, 14300 টাকা হয়ে গেছে। আগেরটা আগে বসাই দিলাম, 800, 12 টাকা রেটে 9600, তারপরে 1100 একক, 13 টাকা রেটে 14300 টাকা হয়ে গেল। এরপর আবারও ক্রয় করা হয়েছে, তো এইটাও আবার নিচে বসাই দিলাম। ঠিক আছে, এরপর ইস্যু করা হয়েছে কত, 350 একক। তো এইবার দেখো 350 একক না, ইস্যু করা হয়েছে 9 তারিখে, ইস্যু করা হয়েছে কত, 9 তারিখে ইস্যু করা হয়েছে 700 একক। তো 700 একক দেখো, যেহেতু এটা লিফো পদ্ধতি, তো
700 একক নিচের লট থেকে দিতে হবে। তো নিচের লট থেকে আমি মাত্র 350 একক দিতে পারতেছি, তো 350 একক 11 টাকা রেটে দিয়ে দিলাম 3850। এরপরে বাকি 350 একক থাকলো, সেটা হলো এই 1100 রেট থেকে দিতে হবে। তো 1100 থেকে 350 মাইনাস করলে কত হবে? ওইটা কিন্তু 13 টাকা রেটে দিতে হবে। তো 1100 থেকে 350 চলে গেলে 750 থাকে, ঠিক আছে, 750 একক থাকে, তো 13 টাকা রেটে। আর উপরে যে 800 একক ছিল এটা থেকেই গেল। এরপর 14 তারিখে আবার ইস্যু করা হয়েছে 850 একক। তো 850 একক ইস্যু করলে আমরা প্রথমে কি করব, এই যে এখানে যে জেডটা থাকলো, এই যে নিচের 750 একক আগে দিয়ে দিব 13 টাকা রেটে 9750। এরপরে কি, এই যে পরে 100 একক যে ছিল, এই 800 এককে এর মধ্যে থেকে 100 একক দিয়ে দেবো 12 টাকা রেটে 1200 টাকা। তাইলে এটা মাইনাস করলে 700 একক থাকলো, 700 একক 12 টাকা রেটে 8400 টাকা। এটা ছিল খ নম্বর প্রশ্ন। এরপরে গ নম্বর প্রশ্নটা দেখো। গ নম্বর প্রশ্ন বলছে 1, 20, 21, 25 ও 28 তারিখে দফাগুলোর সাহায্যে ভারযুক্ত গড় পদ্ধতিতে। তো ভারযুক্ত গড় পদ্ধতি, তাহলে প্রারম্ভিক মজুত পণ্য আগে নিয়ে নিব। তারপর ক্রয়, এটা ক্রয়, তাহলে ক্রয়ের একক যোগ করলাম 800 আর 1200 যোগ করলে 2000, আর টাকা যোগ করলে 9600 আর 18000 যোগ করলে 27900 টাকা হয়, 600 টাকা হয়। তো 27600 কে 2000 দিয়ে ভাগ করলে 13.80 টাকা হয় রেট। এরপর ইস্যু করা হলো 21 তারিখে 1050। তো 1050 13.8 দিয়ে ইস্যু করলে কত হবে? 14,490 টাকা হবে, ঠিক আছে। তো 1000 থেকে 2000 থেকে 1050 চলে গেলে 950 থাকলো, তো এইটা রেট হবে। এরপর আবার ক্রয় করা হয়েছে 750। তো 950-এর সাথে 750 যোগ করলে 1700 হবে। আর 13,110 টাকার সাথে 12,000 যোগ করলে 25,110 টাকা হবে, ঠিক আছে। তো 25,110কে 1700 দ্বারা ভাগ করলে 14.77 টাকা হবে, এটা হলো গ। এরপর আবার 800 ইউনিট ইস্যু করা হয়েছে, তো 800 ইউনিট ইস্যু করব এই রেটে, ঠিক আছে। তাহলে এই রেটে ইস্যু করলে 11,816 টাকা চলে গেল। তাহলে 1700 থেকে 800 চলে গেলে 900 থাকে, এটাই হলো সমাপনী উদ্বৃত্ত, ঠিক আছে। তো আশা রাখি তোমরা এই ঢাকা বোর্ডের মাল খতিয়ান বা লিফোফিপোর অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আর কোথাও বুঝতে প্রবলেম হলে কমেন্টের মাধ্যমে জানাই দিও, অথবা পার্সোনাল ফেসবুকে লক করো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।